লাস্ট ক্লাসে আমরা টাইম ভ্যালু অফ মানি স্টার্ট করেছিলাম। সেখানে আমরা বুঝিয়েছিলাম টাইম ভ্যালু অফ মানি প্রপার কনসেপ্টটা দিয়েছিলাম এবং যতগুলো এক্সাম্পল দিয়েছিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং টাইম ভ্যালু অফ মানি ডেফিনিশন দিয়েছিলাম। এর পাশাপাশি আমরা বলেছিলাম যে টাইম ভ্যালু অফ মানিতে যে দুটো টেকনিক আমাদের কভার করতে হবে, এই দুটো টেকনিক আমাদের করতে হবে। যে দুটো টেকনিক বলেছিলাম, একটা কম্পাউন্ডিং টেকনিক আর একটা ডিসকাউন্টিং টেকনিক। আগের ক্লাসে অনলি কম্পাউন্ডিং টেকনিক নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম কম্পাউন্ডিং টেকনিকে আমরা 4টে টপিক কভার করেছিলাম। ঠিক আছে, কম্পাউন্ডিং টেকনিকে আমরা 4টে টপিক করতে হবে, সেই 4টে টপিকে কভার করেছিলাম। 4টে টপিকটা ডিটেইলসে বুঝিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এবং এটাও বলেছিলাম টেবিল ফ্যাক্টর মানে সিভিএফ আর সিভিএএফ। দেখো আমি বলে লিখে দিচ্ছি, সিভিএফ কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর আর সিভিএএফ কম্পাউন্ড ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর, পিভিএফ প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, PVAF প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। আমি বলেছিলাম এই 4টে ফ্যাক্টর সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। আগের ক্লাসে যেহেতু কম্পাউন্ডিং টেকনিক হয়েছিল তাই এই দুটো ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু এই দুটো ফ্যাক্টর বাকি আছে, এই দুটো ফ্যাক্টর আলোচনা করিনি। এটা যখন ডিসকাউন্টিং টেকনিক করব তখন এটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা বলতে পারো কম্পাউন্ডিং টেকনিকে এই দুটো ফ্যাক্টর লাগে, ডিসকাউন্টিং টেকনিকে এই দুটো ফ্যাক্টর লাগে। কম্পাউন্ডিং টেকনিক, ঠিক আছে, আমরা যদি কোনো জিনিসের ফিউচার ভ্যালু জানতে চাই, তখন আমার কম্পাউন্ডিং টেকনিক ইউজ করতে হয়। ঠিক আছে, ফিউচার ভ্যালু জানতে চাইলে কম্পাউন্ডিং টেকনিক আর প্রেজেন্ট ভ্যালু জানতে চাইলে তোমার ডিসকাউন্টিং টেকনিক ইউজ করতে হয়। তো ব্যাপারটা বোঝা গেল, এখনো পর্যন্ত যা বললাম বোঝা গেল। আর আমরা যে কম্পাউন্ডিং টেকনিকে 4টে টপিকের কথা বলেছিলাম, 4টে টপিকের মধ্যে প্রথম দুটো টপিক তো মানে ওখানে কি হয়েছিল, একটা ছিল সিঙ্গেল অ্যামাউন্ট ছিল বা বলতে পারো ওয়ান টাইম ডিপোজিট বলতে পারো, আর একটা বলছিল সিরিজের ক্ষেত্রে তোমার অ্যানুইটি ফ্যাক্টর দরকার হয়, সিরিজের ক্ষেত্রে তোমার কম্পাউন্ড সিভিএএফ দরকার হয়। ঠিক আছে, আমি আবার বলছি দেখো ওখানে ছিল যখন কম্পাউন্ডিং টেকনিক আমরা বলছিলাম সেখানে বলেছিলাম যদি সিঙ্গেল ওয়ান টাইম ডিপোজিট করি তখন সিভিএফ লাগবে, সিভিএফ কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর লাগবে। আর যদি সিরিজ থাকে অ্যানুইটি সিরিজ মানে প্রতি বছর যদি সেম অ্যামাউন্ট ডিপোজিট করো সেক্ষেত্রে তোমার অ্যানুইটিটা লাগবে, সিভিএএফ লাগবে, কম্পাউন্ড ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। আজকে অঙ্কগুলো করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আগের ক্লাসে এই জিনিসগুলো প্রপারলি বুঝিয়েছিলাম, আজকে আমরা তার উপর বেস করে অঙ্ক করব। ঠিক আছে, অর্থাৎ আজকে কিন্তু এই ভিডিওতে শুধু কম্পাউন্ডিং টেকনিকের উপরই অঙ্ক হবে। ঠিক আছে, ডিসকাউন্টিং টেকনিকের অঙ্ক হবে না, কারণ ডিসকাউন্ট টেকনিকের অঙ্ক হওয়ার আগে ডিসকাউন্ট টেকনিকের নলেজটা দেবো, তারপর অঙ্ক করবো। ঠিক আছে, কম্পাউন্ড টেকনিকের নলেজ আগের দিন দিয়েছিলাম। কম্পাউন্ড টেকনিকের মধ্যে 4টে টপিক আলোচনা করেছিলাম, 4টে টপিক, সেই 4টে টপিকের উপরই আমরা অঙ্ক করব। ঠিক আছে, তো দেখো প্রথম কোশ্চেনটা পড়ো, সব বুঝিয়ে দেবো। বলেছে an individual invest ₹4,000 at 10% interest rate compounded annually for 5 years. Find out the amount that he would receive after 5 years. তার মানে এখানে বলতে চেয়েছে ধরো একজন পারসন সে ইনভেস্ট করেছে 4,000 টাকা। তার মানে ও যে এই যে 4,000 টাকা যে ইনভেস্ট করেছে এটা কি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, কি বলেছে প্রতি বছর এত টাকা ইনভেস্ট করে যাচ্ছে, প্রতি বছরের কথা বলেনি। অর্থাৎ সিরিজ না, এখানে সিরিজের কথা বলেনি, এখানে ওয়ান টাইম ডিপোজিট করেছিল। তো সিঙ্গেল ক্যাশ ফ্লো বলতে পারো, সিঙ্গেল ক্যাশ ফ্লো একবারই ডিপোজিট করেছে এবং 10% ইন্টারেস্ট রেট। কি ইন্টারেস্ট দু রকমের, একটা সিম্পল ইন্টারেস্ট একটা কম্পাউন্ড ইন্টারেস্ট। এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের কথাই বলবে। আমি কম্পাউন্ডিং টেকনিক বলতে কম্পাউন্ড ইন্টারেস্ট কি বলবে, তাই না? 10% ইন্টারেস্ট বলেছে অ্যানুয়ালি। দেখো এর পরের অঙ্কগুলোই করব। ইন্টারেস্ট যেমন অ্যানুয়ালি হতে পারে, মানে ইয়ারলি হতে পারে, হাফ ইয়ারলি হতে পারে, কোয়ার্টারলি হতে পারে, তারপর হচ্ছে তোমার মান্থলি হতে পারে। কোশ্চেন করে দেখতে হবে ইন্টারেস্টটা কি বলেছে। এখানে ইন্টারেস্ট বলেছে অ্যানুয়ালি এবং আমাদের কম্পাউন্ডিং টেকনিকের ফার্স্ট কনসেপ্ট এটাই ছিল, অ্যানুয়াল ইন্টারেস্টের কথা বলা হয়েছিল, অর্থাৎ ইয়ারলি ইন্টারেস্টের কথা বলা হয়েছিল। তার মানে অনেক বলে দিলাম, ধরে কোশ্চেনটা বোঝালাম। আজকে 4,000 টাকা ডিপোজিট করেছি, ঠিক আছে, 5 বছর পর 10% ইন্টারেস্টে কত টাকা হবে বের করে দাও। একদম ইজি অঙ্ক, একের অঙ্ক, এটা বাচ্চাদের অঙ্ক এটা। তো দেখো বের করার নিয়ম কি। আচ্ছা এটা কি বের করতে হবে, এটা স্যার 5 বছর পর ভ্যালু কত, অর্থাৎ ফিউচার ভ্যালু বের করতে বলবে। ঠিক আছে, আর ফিউচার ভ্যালু বের করতে গেলে কম্পাউন্ডিং টেকনিক লাগবে।
আর আজকে সব ফিউচার ভ্যালু নিয়ে আলোচনা করব। তো ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে FB equal to PV ব্র্যাকেটে লিখো 1 প্লাস I টু দি পাওয়ার n 1 প্লাস I টু দি পাওয়ার n। বলো PV কত ছিল? PV 4000 টাকা। 1 প্লাস I কত? 8%, মানে এটাকে যদি ডেসিমেলে কনভার্ট করি কত যে 0.1, কত বছর? 5 বছর। তারপরের লাইনে 4000 ব্র্যাকেটে 1 প্লাস 1 টু দি পাওয়ার 5। এই যে ব্র্যাকেটে দেখো, তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় বলি যে 1 প্লাস I টু দি পাওয়ার n, এটাকে বলে কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর বা বলতে পারো কম্পাউন্ড ফ্যাক্টর বলতে পারো, কম্পাউন্ড ফ্যাক্টর বলতে পারো, এটাকে কম্পাউন্ড ফ্যাক্টর বলে। ঠিক আছে, কম্পাউন্ড ফ্যাক্টর বলে। এটা করে দাও 1.1 টু দি পাওয়ার 5। স্যার কি করে করতে হয়? আরে একদম ইজি, একদম ইজি। 1.1 টু দি পাওয়ার 5 বের করব কি করে? কত হবে? ক্যালকুলেটর লিখবে 1.1 ইনটু দেবে, তারপর যেহেতু পাওয়ারে 5 আছে তার মানে তোমাকে 4টি ইকুয়াল টু প্লেস করতে হবে, 4 বার ইকুয়াল টু প্লেস করতে হবে। অ্যানসার বেরিয়ে যাবে, অ্যানসার বেরিয়ে যাবে 1.1 ইনটু 4টি ইকুয়াল টু প্লেস করো 1 2 3 4, কত হচ্ছে? 1.610। এখানে লিখলাম 4000 ইনটু 1.61051। অ্যানসার হচ্ছে 6442। অর্থাৎ আজকে 4000 টাকা ইনভেস্ট করলে 5 বছর পর কত টাকা পাবো? 6442 টাকা পাবো। বুঝা গেল? এইটাই বইতে অন্যভাবেও করা থাকতে পারে, অন্যভাবে করা থাকতে পারে। সেটা কিভাবে? টেবিল দিয়ে অর্থাৎ কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর দিয়ে থাকতে পারে। ঠিক আছে, এর একটা ফর্মুলা কি হতে পারে? ফিউচার ভ্যালু। যখনই তুমি ফিউচার ভ্যালু বের করবে এবং সিঙ্গেল ক্যাশ ফ্লো যদি দেয়, সেক্ষেত্রে তোমার কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর বসবে CVA। তোমার মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে CVA কখন বসবে? যদি কোশ্চেনে তোমাকে ফিউচার ভ্যালু বের করতে দেয়, ঠিক আছে, সেখানে ফিউচার ভ্যালু যদি বের করতে দেয় এবং যদি সিঙ্গেল ক্যাশ ফ্লো থাকে তাহলে CVF বলবে। তাহলে স্যার CVAF কখন বসবে? যদি তোমাকে কোশ্চেনে ফিউচার ভ্যালু বের করতে দেয় এবং যদি দেখো কোশ্চেনটা পড়ে না, এটা হচ্ছে সিরিজ দিয়েছে, ক্যাশ ফ্লোর একটা সিরিজ দিয়েছে, তাহলে ক্যাশ ফ্লো সিরিজ দিয়েছে মানে তুমি প্রতি বছর ইনভেস্ট করছো সেম অ্যামাউন্ট, প্রতি বছর সেম অ্যামাউন্ট ইনভেস্ট করছো, বা বলতে পারো প্রতি বছর সেম অ্যামাউন্ট রিসিভ করছো। ঠিক আছে, অর্থাৎ তার মানে একটা সিরিজ হয়ে গেল। অর্থাৎ প্রতি বছর যদি সেম হয় সেটাকেই তো অ্যানুইটি বলে। অর্থাৎ যেখানে অ্যানুইটি থাকবে, ফিউচার ভ্যালু বের করতে বলেছে, অ্যানুইটি দিয়ে দিয়েছে, তাহলে CVAF বসবে। ঠিক আছে, আর যদি সিরিজ না থাকে, সিঙ্গেল ক্যাশ ফ্লো থাকে, তখন CVF বসবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম কি বলতে চেয়েছি। PV ইনটু এখানে লিখবে CVF, ঠিক আছে, CVF I, A, এটা মাথায় রাখতে হবে, I, A। তাহলে প্রেজেন্ট ভ্যালু 4000, এই CVF এখানে লিখছি CVF I কত পার্সেন্ট ছিল স্যার? 10%। এখানে লিখলাম 10%, n কত? 5। এর ভ্যালুটা কোশ্চেনে দিয়ে দেবে, সমস্ত ডিটেইলস বলে দিলাম, আর নতুন করে বোঝানোর কিছু নেই। এটা কোশ্চেনে বলে দেবে CVF 10%, 5 বলে দেবে। তাহলে 4000 ইনটু 1.6105। স্যার যদি না বলে বের করে দিলাম কি করে করতে হয়, দেখিয়ে দিলাম, শিখিয়ে দিলাম কি করে করতে হয়, শিখিয়ে দিলাম। দেখো, যখনই 10%, 5, 10% মানে তোমার হয়ে যাবে 1.1, আর এখানে 5 মানে 5 বছর। ঠিক আছে, বা 5টা পিরিয়ড। কি করে বললাম মনে পড়ছে তোমাদের? তাহলে এটা কত হলো? 6442। তো টুকে না অঙ্কটা কত ইজি অঙ্ক ছিল। এবার আমরা সেকেন্ড অঙ্কে চলে যাব। অঙ্কগুলো খুব ইজি, ভালো করে বুঝতে হবে। সেকেন্ড অঙ্কে চলে যাচ্ছি। আমরা যখন থার্ড সেমিস্টারে কম্পাউন্ড ইন্টারেস্ট করেছিলাম না, আমরা এত অবধি করেছিলাম, এটা করিনি। এখানে 6th সেমিস্টারে এসে আমি এটাও করতে পারি, এটাও করতে পারি। ঠিক আছে, আমি এটাও করতে পারি, এটাও করতে পারি। এটা কেন বললাম? কারণ কোশ্চেন যে ওরা সেট করবে না, তার মধ্যে ওরা CVF বলে দেবে, ওরা এই ভ্যালুটা বলে দেবে। আর সুতরাং আমাকে যদি কোশ্চেনে ভ্যালু বলে দেয়, তো ভ্যালুটাই পুট করতে হবে। এই জন্য আমাকে জেনে রাখতে হবে, এটা অবশ্যই আমি জেনে রাখতে হবে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন কি বলে? মিস্টার এক্স ডিপোজিট করেছে 1 লাখ টাকা ইন ব্যাংক অ্যাকাউন্ট, মানে মিস্টার এক্স 1 লাখ টাকা ব্যাংকে ডিপোজিট করেছে এবং ব্যাংকে ইন্টারেস্ট চলছে কত পার্সেন্ট? 6% ইন্টারেস্ট চলছে। কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি মানে হাফ ইয়ারলি, ব্যাংক থেকে তোমাকে হাফ ইয়ারলি ইন্টারেস্ট দেয়। আচ্ছা, বছরে যদি 6% যদি বছরে ইন্টারেস্ট দেয়, তার মানে হাফ ইয়ারলি কত হবে? 3% ইন্টারেস্ট। ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট দ্যাট হি উইল রিসিভ আফটার 20 ইয়ার্স। 20 বছর পর সে কত টাকা পাবে? খুব ইজি অঙ্ক দিয়েছে, করে ফেলো।
নম্বর অঙ্কটা ফিউচার ভ্যালু বের করতে বলেছি, বারবার বলছি আমাকে কোশ্চেন করে দেখতে হবে কি ফিউচার ভ্যালু বের করতে বলছে, হ্যাঁ ফিউচার ভ্যালু বের করতে বলছে। ফিউচার ভ্যালু বের করতে গেলে কম্পাউন্ডিং টেকনিক অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো ফিউচার ভ্যালু বের করতে গেলে কম্পাউন্ডিং টেকনিক অ্যাপ্লাই করতে হবে, ফর্মুলা লিখে রেখেছি। তাহলে কি হবে, প্রেজেন্ট ভ্যালু কত টাকা ছিল, 1 লাখ টাকা। 1 প্লাস আই কত স্যার, আই তো ছিল, দেখো আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আই আলাদা, দেখো আই কত বলেছিল স্যার, কোশ্চেন তো আই বলেছিল 6%। 6% বলেছিল ইয়ারলি ইন্টারেস্ট 6%, কিন্তু যেহেতু অঙ্কটা হাফ ইয়ারলির কথা বলে, তাহলে বছরে দুবার ইন্টারেস্ট দেবে, বছরে দুবার ইন্টারেস্ট দেবে। তার মানে এক বছর যদি 6% দেয়, তাহলে 6 মাস অন্তর কত টাকা করে, কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে, 3% দেবে, 3%। অর্থাৎ তোমাকে যদি কোশ্চেন করে দেখো হাফ ইয়ারলি দিয়ে, তাহলে 2 দিয়ে ডিভাইড করে দেবে, 6% যদি ভাগ করে 3% মানে 0.03। 1 প্লাস আই হচ্ছে 1 প্লাস 0.03 মানে 1.03। তার মানে একবারে লিখতে পারি 1.03। এবার এ কত বলেছিল এখানে বছর, এখানে বছর বলেছিল তোমার 20 ইয়ার্স বলেছিল, 20 ইয়ার্স। তাহলে এক বছরে দুবার ইন্টারেস্ট দিলে 20 বছরে কবার, 40 বার দেবে। তার মানে কোশ্চেন করে ভালো করে দেখে নেবে ইন্টারেস্ট কি হাফ ইয়ারলি বলেছে। যদি হাফ ইয়ারলি বলে, তাহলে আই যেটা থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ হবে, আর এ 2 দিয়ে গুণ হবে, ঠিক আছে। মাথায় রাখতে হবে এই জিনিসগুলো, ভুললে চলবে না। হাফ ইয়ারলি যদি বলে 2 দিয়ে ভাগ করবে, আবার এখানে 2 দিয়ে গুণ করবে, তাহলে টু দি পাওয়ার 40 হয়ে গেল। এরকম বড় অঙ্কের ক্ষেত্রে কত বড় অঙ্ক হবে না, 1.03 টু দি পাওয়ার 40। এরকম অঙ্কের ক্ষেত্রে ওরা অবশ্যই টেবিলের মান মানে ওরা বলে দেবে, ওরা এটার ভ্যালু বলে দেবে, স্যার কিভাবে বলবে দেখো শেখাচ্ছি। মানে আমি তো এই ফর্মুলাও অ্যাপ্লাই করতে পারি, আবার এটাও অ্যাপ্লাই করতে পারি। এই অঙ্কের ক্ষেত্রে আমি দেখো 1.03 টু দি পাওয়ার 40 এর ভ্যালু কত হবে, আমরা তো ক্যালকুলেট করতেই পারবো, কিন্তু অনেকটা টাইম লাগবে। তার জন্য ওরা এরকম যত বড় ডিজিট থাকবে তার ভ্যালু বলে দেবে। আর যদি ভ্যালু বলে দেয় তখন তো তোমাকে এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে হবে, তাই না। এই জন্য আমাদের পাশাপাশি দুটো ফর্মুলা সবসময় কভার আপ করে যেতে হবে, দুটো করে ফর্মুলাই শিখতে হবে, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 1 লাখ টাকা। সিবিএফ 10% এর জায়গায় এখানে কত হবে স্যার, 3%, এখানে লিখো 3%। আর কত বছর, এখানে 40 বলবে, 40 এর হচ্ছে 40। তার মানে 3% আর 40 এর ভ্যালু বলে দেবে, এটা 1 লাখ আর ওটা বলে দেবে। দেখো বলে দিচ্ছি কিভাবে, 3% আর 40 এর ভ্যালু, 3% আর 40, আচ্ছা আগে এটা করে দিই 1.03, এখানে লিখছি 1.03 টু দি পাওয়ার 40 ভ্যালু কত হয়। স্যার কি করে করব, আরে অনেকবার শিখিয়েছি, তোমরা নিজেরাই বলো না। 1.03 ক্যালকুলেটরে লিখবে, তারপর একটা ইনটু প্রেস করবে, তারপর ইকুয়াল টু সাইন দেবে 39 বার, তাহলে দেখো 1.03 ইনটু প্রেস করবে, ঠিক আছে, তারপর ইকুয়াল টু সাইন দেবে 39 বার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39। প্রেস করার পর আমরা কত দাঁড়াচ্ছি জানো, 3.262, পয়েন্টের পর তিনটে ঘর নেবে, 3.262। তার মানে 1 লাখ into 3.262, 1 লাখ গুণ করে দিলে কত হচ্ছে, 3,26,204, 3,26,204। আর এটাই যখন কোশ্চেন সেট করবে, ওরা কোশ্চেনে নিচে বলে দেবে সিবিএ 3%, 40 কত বলবে, এই যে 3.262, লিখে দাও 3.262, এটাই বলে দেবে অঙ্কে। তাহলে হবে 3,26,204। স্যার ওরা এই যে এই ভ্যালুটা বের করে কোথা দিয়ে বলে, দেখবে একটা মানে তোমরা যদি তোমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের বই যদি থাকে, বইয়ের পেছনে চলে যাবে, দেখবে ওরা টেবিল দিয়ে দিয়েছে, কার টেবিল দিয়েছে, একটা সিভিএফ এর টেবিল আছে, কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টরের টেবিল আছে। সেই টেবিল যদি তোমরা যদি খুঁজতে চাও, সেই টেবিলে কি খুঁজবে, দেখবে ইন্টারেস্ট রেট 3% আর ইয়ার 40, ঠিক আছে, ইন্টারেস্ট রেট 3% আর 40 খুঁজবে, দেখবে এটাই বেরিয়ে। তো বলে দিলাম, না বোঝার কিছু নেই, একদম ইজি জিনিস। তাহলে পুরো অঙ্কটা শেষ হয়ে গেল। এবার 3 নম্বর অঙ্ক চলে যাবে।
3 নম্বর অঙ্কটা কি বলেছে 1 2 হয়ে গেল ঠিক আছে 11টা অঙ্ক করাবো কম্পাউন্ডিং টেকনিকের 11টা অঙ্ক করাবো ঠিক আছে সব অঙ্ক করে দেব আমি 4 নম্বর অঙ্ক এই সরি 3 নম্বর কি মিস্টার জে ডিপোজিট 50000 ইন এ ব্যাংক ব্যাংকে 50000 টাকা ডিপোজিট করছে 5 বছর ঠিক আছে আর 8% ইন্টারেস্ট রেট কম্পাউন্ডেড কোয়ার্টারলি বলেছে এখানে কোয়ার্টারলি বলেছে আগেরটা হাফ ইয়ারলি বলেছে এটা কোয়ার্টারলি বলেছে তার মানে কত পার্সেন্ট ইন্টারেস্ট 8% ইন্টারেস্ট ঠিক আছে কোয়ার্টারলি মানে তোমাকে 3 মাস অন্তর অন্তর ইন্টারেস্ট দেবে বছরে কবার ইন্টারেস্ট দেবে স্যার বছরে 4 বার ইন্টারেস্ট দেবে বছরে 4 বার তাহলে একটা করে দেখো বছরে 4 বার ইন্টারেস্ট দেবে তাহলে এক বছরে 4 বার ইন্টারেস্ট দেয় 5 বছর তাহলে 5 * 4 কত হবে তো দেখো এখানে 5 বছর বলেছিল এক বছরে যদি তুমি 4 বার ইন্টারেস্ট পাও তাহলে 5 বছরে কবার পাবে 20 বার ইন্টারেস্ট পাবে 20 বার হয়ে গেল আর রেট অফ ইন্টারেস্ট কত বলেছিল আয় পার্সেন্টেজ বলেছিল 8% ঠিক আছে 8% তার মানে এখানে বছরে তোমায় কবার ইন্টারেস্ট দেবে 4 তাই 4 দিয়ে ভাগ করবে 4 দিয়ে ভাগ 8% কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2% মানে 0.02 তার মানে 1 প্লাস আই কত হচ্ছে 1 প্লাস 0.02 মানে 1.0 তো মানে এখানে করে দাও কি হচ্ছে 50000 টাকা প্রেজেন্ট ভ্যালু বলে দিয়েছি একদম ইজি অঙ্ক একদম ইজি অঙ্ক আজকে তুমি 50000 টাকা ব্যাংকে জমা করে দাও 5 বছর পর ঠিক আছে কত টাকা হবে ফিউচার ভ্যালু বের করতে হবে ঠিক আছে ফিউচার ভ্যালু বের করতে হবে এটা কি ছিল সিঙ্গেল ক্যাশ ফ্লো ছিল সিঙ্গেল ওয়ান টাইম ডিপোজিট ঠিক আছে ওয়ান টাইম ডিপোজিট সেটা বুঝতেই পারছো এখানে তোমার কোন ফর্মুলা বলতে তো একদম ইজি অঙ্ক দিয়েছে কঠিন নেই এখানে 1 এটা কত হচ্ছে 1.02 টু দি পাওয়ার 20 ঠিক আছে যদি তুমি এই ফর্মুলায় করো তাহলে প্রেজেন্ট ভ্যালু 50000 ইনটু সিবিএফ কত হবে সিবিএফ তোমার এটা এখানে তো সিবিএফ আই আই মানে তো এখানে আই রেট অফ ইন্টারেস্ট কত বলেছে রেট অফ ইন্টারেস্ট তো 2% তাহলে এখানে লিখলাম 2% লিখো কমা n কত n হচ্ছে তোমার 2 তাহলে এটা কি করে হবে ক্যালকুলেট শিখিয়ে দিয়েছি আমি নতুন করে বলার কিছু নেই 1.02 টু দি পাওয়ার 20 কত হচ্ছে তাহলে ক্যালকুলেট লিখো 1.02 ইনটু দেবে তারপর 19 বার ইকুয়াল টু টেস্ট করবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 কত বের হচ্ছে 1.486 এটা যে 50000 1.486 কত হচ্ছে 74297 টাকা মানে এটা হচ্ছে 50000 ইনটু 1.486 74297 বুঝা গেল তাহলে তিনটে অঙ্ক করে দিলাম ঠিক আছে তিনটে অঙ্ক এখন 8টা অঙ্ক করাতে হবে তার মানে বারবার বলছি তোমাকে যে কোশ্চেনটা দেবে সেই কোশ্চেনটা পড়ে দেখবে এটা কি তোমাকে ফিউচার ভ্যালু বের করতে বলেছে না প্রেজেন্ট ভ্যালু যদি মনে হয় ফিউচার ভ্যালু বের করতে বলেছে তাহলে তুমি কম্পাউন্ডিং টেকনিক অ্যাপ্লাই করবে ঠিক আছে আর যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে বলে তাহলে ডিসকাউন্টিং টেকনিক অ্যাপ্লাই করবে তা আমি যে তিনটা অঙ্ক বললাম ফিউচার ভ্যালু বের করতে বলেছিল তাই কম্পাউন্ডিং টেকনিক অ্যাপ্লাই করলাম আর কম্পাউন্ডিং টেকনিকের ফর্মুলা তো ছিল ফর্মুলা গেলে এটা ঠিক আছে আর যদি তুমি ডেবিট ফ্যাক্টরে যাও তাহলে কি হবে কম্পাউন্ডিং টেকনিকে দেখো কম্পাউন্ডিং টেকনিকে নিচে কম্পাউন্ডিং ফ্যাক্টরই আসবে ঠিক আছে কম্পাউন্ডিং টেকনিকে কম্পাউন্ডিং ফ্যাক্টর আসবে যদি সিঙ্গেল ক্যাশ ফ্লো থাকে আর যদি তোমার সিরিজ ক্যাশ ফ্লো থাকে সিরিজ ক্যাশ ফ্লো থাকবে মানে যার মধ্যে প্রতি বছর সেম অ্যামাউন্ট থাকবে সেক্ষেত্রে এটা আসবে সিভিএ পরে করছি ঠিক আছে তিনটা অঙ্ক করবে না তারপরে অঙ্ক আমরা করাচ্ছি আচ্ছা 4 নম্বর অঙ্কটা কি বলেছে Morgan Limited offered 6% rate of interest on deposit. What is the effective rate of interest? Underline করো effective rate of interest এর সবাই। তো effective rate of interest বের করার নিয়মটা কি আমি শিখিয়ে দিচ্ছি যদিও আমরা আগে থার্ড সেমিস্টারে করেছিলাম না বিজনেস ম্যাথের আন্ডারে কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড অ্যানুইটি সেখানে effective rate of interest নিয়ে খুব ডিটেইলসে আলোচনা করেছিলাম বুঝিয়েছিলাম ব্যাপারটা ঠিক আছে তো যাই হোক এখানে অতটা বুঝিয়ে সময় নষ্ট করে লাভ নেই ওখানে করানোই আছে তো জাস্ট অঙ্কটা করে দিচ্ছি তোমাদের বলে দিই ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের ফর্মুলাটা কি ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের ফর্মুলাটা কি ঠিক
ঠিক আছে, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1। কি বললাম? 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1। তো প্রথম অপশনটা কি বলেছিল? মান্থলি। প্রথম অপশনটা বলেছিল মান্থলি, তাই তো এখানে i বলেছিল কত? i বলে দিয়েছিল তোমার 6% মানে 0.06, আর মান্থলি বলেছে মানে তোমাকে 12 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 0.06 কে 12 দিয়ে ডিভাইড করলে কি হচ্ছে? 0.06 কে 12 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 0.005। এটা হলো i। আর n কত হবে? n কত হবে? দেখো n কত হবে এটা মাথায় রাখতে হবে। স্যার প্রতিটা অঙ্কে তো বলেই যে কত বছর, এখানে বছর বলবে না, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টে কোনোদিন বছর বলবে না। তো এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের টাইম তোমাকে সব সময় এক অ্যাজিউম করতে হবে, মানে 1 বছর তোমাকে অ্যাজিউম করতে, কি অ্যাজিউম করতে হবে? 1 বছর অ্যাজিউম করতে হবে। তার মানে 1 বছরে কতবার ইন্টারেস্ট? 12 বার, হচ্ছে 12। ঠিক আছে, তাহলে করে ফেলে এখানে 1 plus 0.005 to the power 12 minus 1, তাহলে কত হচ্ছে? 1.005 to the power 12 minus 1, 1.005 to the power 12, তাই তো? মানে ইনটু দিয়ে ইকুয়াল টু 11 বার প্রেস করবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 প্রেস করলাম, মাইনাস 1 করে দাও। কত বের হচ্ছে? যেটা বেরোচ্ছে না সেটাকে তুমি 100 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তুমি রেট অফ ইন্টারেস্ট পাবে কি করে? কারণ আমার ক্যালকুলেটর করে বেরোলো 0.0617। তাহলে আমি রেট অফ ইন্টারেস্ট পার্সেন্ট পাবো কি করে? যে 100 মাল্টিপ্লাই না করে এর সঙ্গে 100 মাল্টিপ্লাই করলে হচ্ছে 6.17%। এবার দেখা যাক অ্যানসারটা কত আছে। তাই বেরিয়েছে 6.17%, তাই বেরিয়েছে। তো হয়ে গেল এটা মান্থলি। এরপর কি করব? কোয়ার্টারলি। এরপর করব কোয়ার্টারলি। কোয়ার্টারলি কি করে হচ্ছে? তো i কত? 6% না 0.06, তাহলে বছরে কবার ইন্টারেস্ট? কোয়ার্টারলি 4 দিয়ে ভাগ করো। 0.06 কে 4 দিয়ে ভাগ করো, 0.06 কে তুমি 4 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 0.015। n কত? ওই n মানে টাইমটাকে তুমি একই ধরতে হবে, টাইমটাকে তোমাকে সব সময় 1 বছর ধরতে হবে। এটা কোথায়? এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টে কোনোদিন পিরিয়ড বলবে না, পিরিয়ডটাকে 1 ধরতে হবে, ইনটু 4 হবে, কারণ বছরে 4 বার ইন্টারেস্ট, তাহলে ইনটু 4 হলো। তাহলে হলো অ্যানসারটা কি হবে এখানে? 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, তার মানে কত হচ্ছে? 1 প্লাস 0.015 টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে ওটা 1.015 টু দি পাওয়ার 4 আছে, তাই তো? মানে ইনটু দিয়ে 3 বার ইকুয়াল টু প্রেস করো, 1 2 3 মাইনাস 1 করে যেটা হবে, তার সঙ্গে 100 মাল্টিপ্লাই করে দাও, কত হচ্ছে? 6.14%। এটা হচ্ছে 6.14%। লাস্ট কি বলেছিল? লাস্ট বলেছিল হাফ ইয়ারলি। কোথায় করবে? এখানে লিখেছি, সি দিয়ে লিখেছি হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি, তাহলে হাফ ইয়ারলি ক্ষেত্রে কি হবে? i হবে 6%, 2 দিয়ে ভাগ করব মানে 3%, মানে 0.03। n কত হবে? ওই 1 বছর ফিক্স ধরে নাও, আর বছরে দুবার ইন্টারেস্ট, তাই 2। তাহলে কত হচ্ছে? 2। একের সাথে 2 গুণ করলে 2। তাহলে ফর্মুলা হচ্ছে 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1, 1 প্লাস 0.03 টু দি পাওয়ার 2 মাইনাস 1। তাহলে করো 1.03 স্কয়ার করলে কত হচ্ছে? যেটা বের হচ্ছে তার থেকে 1 বাদ দাও, ঠিক আছে? 1 বাদ দাও করে যেটা বের হলো তার সঙ্গে 100 মাল্টিপ্লাই করবে, কত হচ্ছে? 6.09%। মিলে গেছে 6.09%। তো এটা ফর্মুলা। ইন কেস তোমাদের যদি ফর্মুলা মনে না থাকে, যদি তুমি স্যার বুঝতে চাই, যদিও আগে বোঝানো আছে, তোমাদের যারা করেছে ক্লাস তারা অলরেডি পারবে, ঠিক আছে? কিন্তু যারা পড়েনি তাদের জন্য একটু বলে দিচ্ছি। হাফ ইয়ারলি একটা বুঝিয়েছি, মানে মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি তিনটে বোঝানো সম্ভব নয়, একটাই বুঝিয়েছি, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, একটা বুঝিয়েছি, একটা 6.09% বেরিয়ে। ঠিক আছে, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত ছিল? প্রথমে দেখো কি করে করব। রেট অফ ইন্টারেস্ট যেটা ছিল, আমি হাফ ইয়ারলি করতে গেছি, তাহলে হাফ ইয়ারলি মানে বছরে কবার ইন্টারেস্ট? দুবার, তাই 2 দিয়ে ভাগ করব। তাহলে 6% কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 3%। ঠিক আছে, 3%। তাহলে বছরে কবার ইন্টারেস্ট? দুবার। আর দুটো জিনিস তোমাকে অ্যাজিউম করতে হবে, সেটা কি? পি।
স্যার পি মানে, আরে পি মানে তুমি প্রিন্সিপাল অ্যামাউন্ট বলো বা প্রেজেন্ট ভ্যালু বলো, একই জিনিস। পিটাকে সব সময়ের জন্য তোমাকে 100 ধরতে হবে। আর হচ্ছে তোমার এন মানে যে তোমার যে নাম্বার অফ ইয়ার্স মানে নাম্বার অফ ইয়ার্স এর চেয়ে তুমি লেখো টাইম লেখো টাইম পিরিয়ডটাকে তুমি 1 বছর ধরবে, সব সময়ের জন্য 1 বছর ধরবে। তাহলে তুমি নিজেই পারবে, তুমি 100 টাকা ডিপোজিট করছো, মনে করছি 100 টাকা ডিপোজিট করছি, 3%, 100 এর সঙ্গে 3% প্লাস 3% করে দেখো কি দাঁড়াচ্ছে। ঠিক আছে, দেখো কি দাঁড়াচ্ছে, দেখো 100 টাকা মনে করছি শুরুতে 100 টাকা জমা করেছি, আমাকে 3% করে দুবার ইন্টারেস্ট দেবে, তাই তো? তাহলে 100 টাকা ছিল, তার সঙ্গে 3% করে 103 হলো, তার উপর আবার 3% পাচ্ছি, তার মানে কত হচ্ছে 106 টাকা 9 পয়সা, 106 টাকা 9 পয়সা পাচ্ছি। ঠিক আছে, এত টাকা পাবো আমি 100 টাকা শুরুতে ডিপোজিট করলাম, 1 বছর শেষে আমি এত টাকা পাবো, 106 টাকা 9 পয়সা পাবো, কিন্তু আমি ডিপোজিট করেছিলাম কত? স্যার 100 টাকা ডিপোজিট করেছিলাম, তার মানে কত টাকা এক্সট্রা পাচ্ছি? 6 টাকা 9 পয়সা। ব্যাস এইটা দেখ, বুঝতে পারলি? তুমি যদি কনসেপ্টে আসো, এটা হচ্ছে কনসেপ্ট, আর তুমি যদি ফর্মুলা মুখস্থ করে, ফর্মুলা দুটোই তোমার চোখের সামনে। এটা মুছে দাও, এটা মুছে দিচ্ছি, আমি মুছে দিচ্ছি। এবার আমরা নেক্সট অঙ্কে চলে আসি, 5 নম্বর অঙ্ক। এবার আমরা 5 নম্বর অঙ্কে চলে যাব। দেখি 5 নম্বর অঙ্কটা কি বলেছে, তোমরা পড়ো। 5 নম্বর অঙ্কটা বলেছে মিস্টার এসপি দাস deposits rupees 10,000 in a bank for a period of 1 year. এসপি দাস 10,000 টাকা ডিপোজিট করেছে ব্যাংকে ফর 1 বছরের জন্য। ঠিক আছে, দ্য ব্যাংক অফার ফলোইং টু অপশন, ব্যাংক দুটো অফার দিয়েছে। ঠিক আছে, এবার কোন অফারটা তুমি চুজ করবে? বলে টু রিসিভ ইন্টারেস্ট এট 12% পার অ্যানাম। ঠিক আছে, 12% ইন্টারেস্ট দেবে বছরে, কম্পাউন্ডেড মান্থলি, এটাকে তুমি চুজ করবে, নাকি টু রিসিভ ইন্টারেস্ট 12.25% পার অ্যানাম কম্পাউন্ডেড হাফ ইয়ারলি? তো দুটোই আমাকে করে দেখতে হবে, করে দেখবো যেটা আমার পক্ষে বেটার সেটাই চুজ করব। 5 নম্বর অঙ্ক, তাহলে ফর্মুলা কি? তো বুঝতেই পারছো 1 বছর পর কত ভ্যালু, ফিউচার ভ্যালুর ফর্মুলাই বলছি। ঠিক আছে, পিভি ব্র্যাকেটে যে 1 + i টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে আমি এর আগে এর অ্যানসারটা করি। i বলেছিল 12% মানে 0.1। ঠিক আছে, কম্পাউন্ডেড মান্থলি মানে 12 দিয়ে ভাগ করে দাও, তার মানে কত যে 0.1 যদি আমরা 12 দিয়ে ভাগ করি কত হচ্ছে 0.01। আর n কত হবে? ক বছর বলেছিল? এখানে 1 বছর বলেছিল, তো যেহেতু মান্থলি তাহলে 12 বার ইন্টারেস্ট দেবে 12। তাহলে এটা কত হচ্ছে? পিজি কত ছিল? 10,000 টাকা, 1 + 0.01 টু দি পাওয়ার 12। মানে করো 10,000 ইনটু 1.01 টু দি পাওয়ার 12 করে দেখো কত বলেছে। 1.01 টু দি পাওয়ার 12 ইনটু দিয়ে 11 বার ইকুয়াল টু কেস করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তার সঙ্গে যেটা বেরোলো তার সঙ্গে 10 এর মাল্টিপ্লাই করে দাও, অ্যানসার হচ্ছে 11,268 টাকা। ঠিক আছে, এটা মিলেছে 11,268 টাকা, এটাই বেরিয়েছে বইতে, এটাই অ্যানসার আছে। হলো তো? এবার বি নম্বর অপশনটা করো। বি নম্বর অপশনটা ফিউচার ভ্যালু ফর্মুলা কি? পিভি ব্র্যাকেটে 1 + i টু দি পাওয়ার n। এটা কিন্তু আমি ওই ফ্যাক্টর দিয়ে করলাম না, সিবিএফ যেটা টেবিল ফ্যাক্টর, ওটা করলাম না। করতেই পারো তোমরা, তোমরা যেটা করতেই পারো, আমি করলাম না। ঠিক আছে, দেখো ফ্যাক্টর দিয়ে তোমরা কখন করবে? যদি কোশ্চেনের মধ্যে ফ্যাক্টরের ভ্যালুটা বলে দেয়, যদি না বলে করার দরকার নেই। এটা হবে 10,000 1 + i, এখানে i হচ্ছে 12% 0.12, কিন্তু এটা কি বলেছিল স্যার? এটা বলেছিল আপনার হাফ ইয়ার মানে বছরে দুবার ইন্টারেস্ট, ডিভাইড বাই 2 মানে 0.06। আর n হবে কত? 1 * 2 হবে, তাহলে 0.06 টু দি পাওয়ার 2। তাহলে ক্যালকুলেটর করো, এটা হচ্ছে 10,000 ইনটু 1.06 স্কয়ার, 1.06 এর স্কয়ার করে যেটা বেরোবে তার সঙ্গে 10,000 গুণ করো, কত হচ্ছে 11,236। তার মানে তোমরা কোন অপশনটাকে চুজ করবে? স্যার অফকোর্স এই যে মিস্টার এসপি দাস ও ফার্স্ট অপশনটাকে প্রেফার করবে। ব্যাস এটাই অ্যানসার। 5 নম্বর অঙ্ক হয়ে গেল। তাহলে তোমরা লিখে দেবে, অপশনে লিখবে মিস্টার এসপি দাস। ঠিক আছে, অফ ফার্স্ট অফার বা বলতে পারো ফার্স্ট অপশন হয়ে গেল। তো 6 নম্বর অঙ্কটা করবো এবারে।
তো এতক্ষণ কিন্তু আমরা সিঙ্গেল ক্যাশ ফ্লো নিয়ে ডিসকাস করলাম, কিন্তু 6 নম্বর যে অঙ্কটা দিয়েছে এটা কিন্তু সিরিজ ক্যাশ ফ্লো, সিরিজ একটা সিরিজ দিয়েছে। অর্থাৎ প্রথম বছরের শেষে তুমি এত টাকা ইনভেস্ট করেছো, দ্বিতীয় বছরের শেষে এত ইনভেস্ট করেছো, তৃতীয় বছর এত, চতুর্থ বছর এত, পঞ্চম বছর। আমরা যে এতক্ষণ যে 5টা অঙ্ক করলাম এরা কি কোনো অঙ্ক ছিল? প্রতিটা অঙ্কে সিঙ্গেল ক্যাশ ফ্লো, অর্থাৎ শুরুতেই এত টাকা ডিপোজিট করে দিয়েছিল। তো এই অঙ্কটা কোনো ডিফারেন্ট টাইপের অঙ্ক, ঠিক আছে? এটা তবে কি এই যে প্রতি বছর শেষে ডিপোজিট করে কিন্তু ডিফারেন্ট অ্যামাউন্ট, যদি সেম অ্যামাউন্ট হতো তাহলে অ্যানুইটি হয়ে যেত। এটা অ্যানুইটির অঙ্ক নয়, ঠিক আছে? তাহলে কি করে করবো দেখো, প্রথমে লিখে এই অঙ্কটা করার জন্য এন্ড অফ ইয়ার, ঠিক আছে? প্রথমে লিখবো এন্ড অফ ইয়ার, তারপরে লিখবো অ্যামাউন্ট ইনভেস্টেড, তারপর লিখবে তোমার নাম্বার অফ ইয়ার কম্পাউন্ডেড। এবার তোমরা বলবে স্যার এখানে কোনটা বসবে, সিবিএফ বসবে নাকি সিবিএএফ বসবে? দেখো যেখানে অ্যানুইটি সেখানেই সিবিএফ বসবে, এটা তো অ্যানুইটির অঙ্ক নয়, তাহলে সিবিএফ কোন বসবে? সিবিএফ বসবে, সিবিএফ। তাহলে লিখবে এখানে সিবিএফ, ঠিক আছে? সিবিএফ এটা কি করে বের করতে তোমরা জানো, 1 + i * n। এটা বক্স করে দেবো না, হয় এটা লিখবে না এটা লিখবে, ঠিক আছে? তারপর লাস্ট হচ্ছে ফিউচার ভ্যালু। তাহলে ক বছর? ইয়ার 1 এর এন্ড, ইয়ার 2 এর এন্ড, ইয়ার 3 এর এন্ড, ইয়ার 4 এর এন্ড, ইয়ার 5 এর এন্ড, ঠিক আছে? কত টাকা? প্রথম বছর 500, তারপর 1000, 1500, 2000, 2500। তার মানে প্রথম বছরের শেষে তুমি 500 টাকা ডিপোজিট করেছো, তাহলে তুমি কবার ইন্টারেস্ট পাবে? প্রথম বছরের শেষে যদি তুমি ডিপোজিট করো তাহলে তুমি 4 বার ইন্টারেস্ট পাবে, 4 বার। দ্বিতীয় বছরের শেষে ইনভেস্ট করলে 3 বার ইন্টারেস্ট পাবে, তৃতীয় বছরের শেষে ইনভেস্ট করলে 2 বার ইন্টারেস্ট পাবে, 4 নম্বর বছরের শেষে ইনভেস্ট করলে 5 নম্বর বছরে ইন্টারেস্ট পাবে। কিন্তু 5 নম্বর বছরের শেষে ইনভেস্ট করলে কোনো ইন্টারেস্ট পাবে না, স্যার জিরো। তাহলে এটা কি হচ্ছে? আয় কত পার্সেন্ট ছিল? 4%। মানে একবারে যদি শিখায় 1.04 টু দি পাওয়ার 4, 1.04 কিউব, 1.04 স্কয়ার, 1.04 এর 1 আর এটা হচ্ছে 1.04 টু দি পাওয়ার 0। তাহলে এনিথিং টু দি পাওয়ার 0 1 হয়, 1.04 টু দি পাওয়ার 1 তো 1.04 হবে। এবার এটা করো 1.04 এর স্কয়ার করলে কত হয়? 1.04 এর স্কয়ার করলে স্যার 1.0816। তারপর 1.04 এর কিউব 1.125 আর এটা 1.04 টু দি পাওয়ার 4 কত হচ্ছে? 1.170। এবার ফিউচার ভ্যালু কি করে গুণ করব? এইটার সঙ্গে এই ঘরটা গুণ করব। অ্যামাউন্ট ইনভেস্টেড মানে আগেও বলেছি প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালুর সঙ্গে সিবিএফ গুণ করে দাও তাহলে বেরিয়ে যাবে। দেখো 500 * 1.170 কত হচ্ছে? 585 টাকা, ঠিক আছে? তারপর একটা 1000 * 1.125 কত হচ্ছে? 1125 টাকা। তারপর 1500 * 1.0816 কত হচ্ছে? 1622 টাকা। তারপর 2000 * 1.04 কত হচ্ছে? 2080 টাকা। তারপর 2500 সঙ্গে এক গুণ করলে 2500 টাকা টোটাল করে দাও, এটা হচ্ছে ফিউচার ভ্যালু। তাহলে কত হচ্ছে? 585 প্লাস 1125 প্লাস 1622 প্লাস 2080 প্লাস 2500 পুরো কত হলো? 7912 টাকা। তো দেখো অ্যানসার এটাই, 7912 টাকা। মানে দেখো এখন পর্যন্ত আমি 6টা অঙ্ক করে দিলাম, অর্থাৎ কম্পাউন্ডিং টেকনিকে যে 4টে কনসেপ্ট আমি নোট করলাম তার মধ্যে 3টে পয়েন্ট পড়ালাম, আর একটা পয়েন্ট এখনো কিন্তু বাকি আছে। তো ঠিক আছে, আর একটা পয়েন্ট বাকি আছে, মানে 7, 8, 9, 10, 11 মানে এখনো 5টা অঙ্ক করাবো একটা টপিকে। তো যদি ঢুকে নাও। আচ্ছা, কম্পাউন্ডিং টেকনিকের মধ্যে যেটা বলেছিলাম 4টে টপিক কভার করব, তার মধ্যে 3টে টপিকের অঙ্ক তো আমরা করিয়ে দিলাম। এবার 4 নম্বর টপিকের অঙ্ক, 4 নম্বর টপিকে কি ছিল? ক্যাশ ফ্লোর একটা সিরিজ থাকবে, ঠিক আছে? ক্যাশ ফ্লোর একটা সিরিজ থাকবে। তবে এমন হতে পারে যে প্রতি বছর আমরা সেম অ্যামাউন্ট ডিপোজিট করতে পারি। অর্থাৎ ব্যাংকের কথা যদি বলি, আমরা প্রতি বছর ধরো 5000 টাকা করে ব্যাংকে ডিপোজিট করব, হয় এরকম হতে পারে, বা এমনও হতে পারে ধরো কারোর কাছ থেকে আমি টাকা পাবো, প্রতি বছর একটা সেম অ্যামাউন্ট একটা টাকা পাচ্ছি, এরকমও হতে পারে।
অর্থাৎ আমি বলতে চাইছি যে 4 নম্বর যে টপিকটা কথা কভার করতে চলেছি, অর্থাৎ অ্যানুইটি বেস থাকে, যে একটা সিরিজ অফ ক্যাশ ফ্লো হবে, তার অ্যামাউন্টটা ফিক্স থাকবে। যেমন আমরা লাস্ট যে অঙ্কটা করলাম, প্রথম বছর একটা অ্যামাউন্ট ডিপোজিট করেছি, অর্থাৎ প্রথম বছর 500 ডিপোজিট করেছিলাম, সেকেন্ড বছর 1000, থার্ড ইয়ারে 1500, তারপরে 2000, তারপর 2500, এরকম ডিপোজিট করেছি। দেখো অ্যামাউন্ট গুলো ডিফারেন্ট ছিল না, কিন্তু এখন যে অঙ্কটা করাবো বা বলতে পারো এখন পরপর 3টে অঙ্ক করাবো, 7, 8, 9, পরপর 3টে অঙ্কই প্রতি বছর আমরা সেম অ্যামাউন্ট ডিপোজিট করছি। ওটাই বলছিলাম, প্রতি বছর যে আমরা সেম অ্যামাউন্ট ডিপোজিট করবো। যদি দেখো প্রতি বছর যদি আমরা সেম অ্যামাউন্ট ডিপোজিট করি, ফার্স্ট ইয়ারে 1000, সেকেন্ড ইয়ারে 1000, থার্ড ইয়ারে 1000, ফোর্থ ইয়ারে 1000, ফিফথ ইয়ারে 1000, প্রতি বছর যদি আমরা সেম অ্যামাউন্ট ডিপোজিট করি তখন সেটা হয়ে যায় তোমার অ্যানুইটি। ঠিক আছে? আচ্ছা, আমরা যে কোশ্চেনটা করছি, কোশ্চেনটা আমাকে দেখতে হবে। আমরা কিন্তু কম্পাউন্ডিং টেকনিকের উপরই অঙ্ক করছি। কোশ্চেনটা যে আমি পড়বো, কোশ্চেনটা পড়ে দেখতে হবে তোমাকে কি ফিউচার ভ্যালু বের করতে বলেছে নাকি প্রেজেন্ট ভ্যালু বের করতে বলেছে। এটা খুব ভাইটাল। কোশ্চেন পড়ে সবার প্রথমে তোমরা খুঁজে বার করো, কোশ্চেন পড়ে কি বুঝতে পারছো ফিউচার ভ্যালু না প্রেজেন্ট ভ্যালু। কোশ্চেনটা পড়ি, কোশ্চেনটা পড়ো। বলছে মিস্টার রাজেশ ইনভেস্ট আ ফিক্সড সাম of rupees 5000 at an annual interest rate 7% at the end of each year for 5 consecutive years. Calculate the future compound value of this annuity. তোমাকে ফিউচার ভ্যালু বের করতে হবে। কি বলে ফিউচার ভ্যালু? যদি তোমাকে ফিউচার ভ্যালু বের করতে বলে তাহলে তোমার কম্পাউন্ডিং টেকনিকই লাগাতে হবে। এবার কম্পাউন্ডিং টেকনিকে ঠিক আছে দেখতে হবে এই অঙ্কটা কি অ্যানুইটি বেস অঙ্ক নাকি অ্যানুইটি বেস অঙ্ক নয়। এই অঙ্কটা অ্যানুইটি বেস অঙ্ক। বারবার বলছি এই অঙ্কটা কি অ্যানুইটি বেস অঙ্ক। স্যার কি করে বুঝলেন অ্যানুইটি? দেখো প্রতি বছর যদি সেম অ্যামাউন্ট ডিপোজিট করি তখন অ্যানুইটি হবে। দেখো আমরা প্রতি বছর একটা ফিক্সড অ্যামাউন্ট 5000 টাকা করে ডিপোজিট করছি। ঠিক আছে? 5000 টাকা এট অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট রেট এট দ্য এন্ড অফ ইচ ইয়ার। প্রতি বছর 5000 টাকা ডিপোজিট। আমরা আগেও বলেছি অ্যানুইটি অঙ্ক কি দেখে বুঝতে পারবো, লেখা থাকবে অ্যানুয়াল ইনস্টলমেন্ট ডিপোজিট করছি এট দ্য এন্ড অফ ইচ ইয়ার, এরকম লেখা থাকলে বুঝবে অ্যানুইটি অঙ্ক। তাহলে এটা অ্যানুইটির অঙ্ক এবং তোমাকে ফিউচার ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো আমরা আগে শিখিয়েছি অ্যানুইটির অঙ্ক ফিউচার। আচ্ছা, আরেকটা কথা বলা হয় যেটা আমি আগেও বলেছি, বহুবার বলেছি, সেটা বলছি অ্যানুইটি বেসিক্যালি দু রকমের হয়। একটা হয় অর্ডিনারি অ্যানুইটি আর একটা হয় অ্যানুইটি ডিউ। স্যার কি করে বুঝবো অর্ডিনারি অ্যানুইটি দিয়েছে নাকি অ্যানুইটি ডিউ? অর্ডিনারি অ্যানুইটি তোমরা বুঝবে যদি প্রতি বছর তুই ডিপোজিট, দেখো ডিপোজিট যদি প্রতি বছর সেম হয় সেটাতে অ্যানুইটি। কি ধরনের অ্যানুইটি দেখতে হবে, তুমি ডিপোজিট কবে করছো, শুরুতে বিগিনিং অফ দ্য ইয়ার নাকি এন্ড অফ দ্য ইয়ার। যদি এন্ড অফ দ্য ইয়ার ডিপোজিট করো তাহলে অর্ডিনারি অ্যানুইটি, আর যদি তুমি ডিপোজিট করো বিগিনিং অফ দ্য ইয়ার তখন অ্যানুইটি ডিউ। তাহলে এই কোশ্চেনটা কি বলেছে, স্যার ডিপোজিট করছি এন্ড অফ দ্য ইচ ইয়ার, প্রতি বছরের শেষে ডিপোজিট করলে তখন হয়ে যায় অর্ডিনারি অ্যানুইটি। যে অনেকটা বলে দিয়েছি, দেখো এতটা বলার দরকার ছিল না, তোমরা কতটা আগের জিনিস রিভাইজ করেছো আমি ঠিক জানি না, তাই জন্য আমি বলে দিলাম। কেমন না বিকম থার্ড সেমিস্টারে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুইটি যে অঙ্ক ছিল ওখানে আরো ডিটেইলসে করা ছিল। ওখানে অ্যানুইটির ওপর খুব সম্ভবত 4 থেকে 5টা ক্লাস হয়েছিল বা আরো বেশি ক্লাস হয়েছিল অ্যানুইটির উপর, শুধু অ্যানুইটির উপর। ঠিক আছে? যাই হোক 7 নম্বর অঙ্কটা বলে দিচ্ছি। তো এই অঙ্কটা কিসের অঙ্ক স্যার? এটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটির অঙ্ক। কি বললাম? প্রথমে কোশ্চেন খুঁজে বার করবে এটা কি ফিউচার ভ্যালু বের করতে হবে? হ্যাঁ, ফিউচার ভ্যালু বার করতে বলেছে 1 নম্বর। 2 নম্বর তোমাকে খুঁজে বার করতে হবে এটা কি অ্যানুইটি? হ্যাঁ অ্যানুইটি। তারপর 3 নম্বর কি ধরনের অ্যানুইটি? অর্ডিনারি অ্যানুইটি। অর্ডিনারি অ্যানুইটি। তো লেখো অর্ডিনারি অ্যানুইটির ফর্মুলা লেখো। ফর্মুলা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি বের করার ফর্মুলা হচ্ছে এখানে লিখো তোমার ফিউচার ভ্যালু। কারণ তুমি বুঝতেই পারছো, তুমি নিজেই বললে স্যার কোশ্চেনটা তো আমাকে ফিউচার ভ্যালু বের করতে বলেছে। তো ফিউচার ভ্যালু লিখো, ফিউচার ভ্যালু ইকুয়াল টু এ, অ্যানুইটি এ। ঠিক আছে? কি বললাম? অ্যানুইটি এ। ঠিক আছে? এখানে লিখলাম এ ইনটু ব্র্যাকেট দেবে, এটা থার্ড ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট ওপেন করো, 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই i। হয়ে গেল। প্রতি বছর কত টাকা করে ডিপোজিট করতে? স্যার 5000 টাকা। এখানে লিখে দাও 5000 টাকা। 1 প্লাস i, এখানে করো 1 প্লাস i কত হচ্ছে 1 আর i হচ্ছে 7% মানে 0.07, এটা হচ্ছে 1.07 টু দি পাওয়ার n। কত বছর করেছিল স্যার? অঙ্কটা 5 বছর করেছিল। টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইড বাই 0.07। তো করে ফেলো না, এই ক্যালকুলেট করো। ওভার শিখেছি, নতুন করে বলার কিছু নেই। ক্যালকুলেট লিখো 1.07 টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 5 মানে ইনটু দিয়ে 4 বার ইকুয়াল টু পেস করো 1 2 3 4। করে যেটা বের হলো তার থেকে এক বাদ দাও, ডিভাইডেড বাই 0.07। করে কত বেরোচ্ছে জানো? এটা হচ্ছে 5000 আর এটা হচ্ছে 5.75। করে কত বেরোচ্ছে?
অ্যান্সার বের হচ্ছে 28,754। তার মানে ফিউচার ভ্যালু কত হলো 28,754। এটা করার আরেকটা প্রসেস আছে, এটা যখন আমরা থার্ড সেমিস্টারে করেছি তখন আমরা এই ফর্মুলাতেই করেছিলাম, কিন্তু এই অঙ্কটা করার আরেকটা ফর্মুলা আছে, এটা কি অর দিয়ে ফিউচার ভ্যালু ইকুয়াল টু a, যেমন ছিল a লিখবো, ইনটু এই যে এটা হচ্ছে কি, এটা যে কম্পাউন্ড ফ্যাক্টর, এই কম্পাউন্ড ফ্যাক্টরটা এখানে বসাবে, কম্পাউন্ড ফ্যাক্টর বসাবে। স্যার কি বসাবো? কম্পাউন্ড ফ্যাক্টর। আচ্ছা এটা কি বেস অঙ্ক আমাকে বলো না, এটা কি অঙ্ক? এটা অ্যানুইটির অঙ্ক। এই যে দেখো আমি কি বলেছিলাম, CVA মানে CVF এর ফুল ফর্ম কম্পাউন্ড ফ্যাক্টর। তো আমরা যে আগে তিনটে কনসেপ্ট করালাম, বা বলতে পারো আগে 6টা অঙ্ক করালাম, সেই 6টা অঙ্কে CVF ই বলেছিল, কম্পাউন্ড ফ্যাক্টর বলেছিল। কিন্তু যদি দেখো প্রতি বছর যদি ডিপোজিট অ্যামাউন্ট সেম হয়, যদি প্রতি বছর ডিপোজিট সমান হয়, তখন CVF বসবে না, তখন আর CVF বসবে না, এর জায়গায় কি বসবে? CVAA। C ফর কম্পাউন্ড, ঠিক আছে, V ফর, ঠিক আছে, কম্পাউন্ড, V ফর ভ্যালু, F ফর ফ্যাক্টর। কিন্তু এখানে একটা A চলে এসেছে। A কেন এসেছে? অ্যানুইটি, অর্থাৎ যে সমস্ত অঙ্কে অ্যানুইটি থাকবে তখন A বসে যাবে। যদি অ্যানুইটি থাকে তাহলে A বসবে, তাহলে এই অঙ্কটা অ্যানুইটি অঙ্ক, তাই A বসবে। তাহলে এখানে কি লিখবো? CVAA। তার মানে তোমাকে যদি কখনো কোশ্চেন করে CVF কখন বসবে, আর যদি কখনো কোশ্চেন করে CVAF কখন বলবে, তুমি বলবে যদি অ্যানুইটির অঙ্ক হয় তখন তো CVF বলবে, মানে ফিউচার ভ্যালু বের করতে বলেছে কিন্তু অ্যানুইটির অঙ্ক, তখন বলবে CVAF। যদি বলে অ্যানুইটির অঙ্ক না, তাহলে নরমাল CVF বলবে। এই তো ব্যাপার। আচ্ছা কত বছর? স্যার 5 বছর 7%। তাহলে এখানে লিখবো 7% 5 বছর। করে ফেলো, এই তো 5,000 টাকা। এখন তুমি বলে স্যার এটার ভ্যালু কি করে বের করব? এটার ভ্যালু কি করে বের করব? এইটার ভ্যালু তোমাকে কোশ্চেনে বলে দেবে, CVAF 7% আর 5 বছর, এটা বলে দেবে। আর যদি বলে নাও দেয়, যদি না বলে দাও, তুমি এইভাবেই করবে। যদি কোশ্চেনের টেবিলটা না বলে তাহলে তুমি এইভাবে করবে। এখন যদি বলো তুমি স্যার আমি এইভাবে করব না, আমি এইভাবেই করব, তাই এইটা কি করে বের করতে শিখিয়ে দিচ্ছি, না শেখার কিছু, না জানার কিছু নেই, নরমাল জিনিস এটা করে ফেলো। 1.07 লিখো, 1.07। তো যদি কোশ্চেনে এইটা বলে না দেয়, CVAF 7% 5 বছর বলে না দেয়, তাহলে সেটা কিভাবে বের করতে হবে? দেখো আমি শিখিয়ে দিচ্ছি। তাহলে যেহেতু 7% তাই 1.07 হলো। স্যার কি করে হলো 1.07? না দেখো 1 আর I ছিল 7% 0.07, তাহলে 1.07 হলো তো। তারপর লিখবে ইনটু দেবে, ইনটু ক্যালকুলেটরে ইনটু প্রেস করবে, ইনটু দেবে। তারপর কি করবে? তারপর তোমাকে ইকুয়াল টু প্রেস করতে হবে, ইকুয়াল টু প্রেস করতে হবে। ইকুয়াল টু প্রেস করলে এটা হয়ে যাবে 3 নম্বর বছর। তারপর ইকুয়াল টু দেবে 4 নম্বর বছর। তারপর ইকুয়াল টু দেবে, এটা হয়ে যাবে 5 নম্বর বছর। কিভাবে করছি টেকনিকটা দেখে নাও, আমাকে 5 বছর বলে তাই করে দিলাম। তারপর কি করবে? তারপর ক্যালকুলেটরে তোমরা জিটি প্রেস করবে, জিটি প্রেস করবে, জিটি। তারপর প্লাস দেবে। কত প্লাস করবে? তোমাকে বলেছিল 1.07, তার সঙ্গে 1 যোগ করলে কত হবে? 2.07। 1 যোগ করলে হবে 2.07, ঠিক আছে। তারপর ইকুয়াল টু প্রেস করবে। তারপর যদি ইকুয়াল টু প্রেস করো, যেটা হবে সেটা 5 নম্বর বছরের হবে। তো করে দেখো না কত বেরোচ্ছে, করে দেখা যাক না, করে দেখতে হবে আমাকে কত বেরোচ্ছে। দেখি ক্যালকুলেটর লেখো 1.07 ইনটু ইকুয়াল টু দাও, ইকুয়াল টু দিলে 3 নম্বর বছর, আবার ইকুয়াল টু দাও 4 নম্বর বছর, আবার ইকুয়াল টু দাও 5 নম্বর বছর। দেখো যদি 5 বছর বলি এটা 3টি ইকুয়াল, ঠিক আছে। এটা মাথায় রাখবে। আগে যখন অঙ্কগুলো হচ্ছিল ইনটুর পর ইকুয়াল টু দিলে 2 নম্বর বছর হচ্ছিল, কিন্তু এই কেসের ক্ষেত্রে এটা 3 নম্বর বছর। এই হলো। তারপর তোমরা জিটি প্রেস করো, প্রেস করার পর প্লাস দাও 2.07। স্যার কেন 2.07? আমার ছিল 1.07, তার সঙ্গে 1 যোগ করবে 2.07, ঠিক আছে। পরে যেটা বেরোবে, তারপর ইকুয়াল টু প্রেস করো। কত বেরোচ্ছে? যেটা বেরোচ্ছে আমি দেখো বলে দিচ্ছি, বেরোচ্ছে 5.75। দেখো তাই ছিল 5.75, তাহলে এটা হবে 28,754। তার মানে তোমরা একটা জিনিস বুঝতে পারলে, যদি কোশ্চেনে CVAF 7% 5 ইয়ার যদি বলে না দেয়, কি করে বের করতে হবে? যত পার্সেন্ট বলবে, এখানে বলে 7%, তাই একের সাথে 7% যোগ করলে 1.07 হবে, হলো তো। এটা করলে তারপর তোমরা ক্যালকুলেটরে লিখবে, ইনটু প্রেস করবে। ইনটু প্রেস করার পর যে ইকুয়াল টু দেবে না, প্রথমবার ইকুয়াল টু দিলে 3 নম্বর বছর, তারপর ইকুয়াল টু 4 নম্বর বছর, তারপর ইকুয়াল টু 5 নম্বর বছর করার পর যেটা বেরোবে তাকে, তারপর তোমরা জিটি প্রেস করবে। কি প্রেস করবে? জিটি প্রেস করবে। জিটি ক্যালকুলেটর, সবার ক্যালকুলেটর জিটি আছে, জিটি প্রেস করবে। করার পর যেটা হবে তারপর প্লাস করবে। স্যার 2.07 আপনি কেন নিলেন? আমার টার্গেট ছিল, আমার 1.07 ছিল, তার সঙ্গে 1 যোগ করব।
2.0 তারপর ইকুয়াল টু প্রেস করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। কোনো কঠিন নেই, আমি বারবার বলছি জিনিসগুলো একদম কঠিন না, টেকনিকগুলো জেনে রাখো। এখন তুই বলতে স্যার আমি মনে থাকবে কি করে? আরে বাবা এটা তো ওরা বলে দেবে, এইটার ভ্যালু 5.75 বলে দেবে। যদি বলে না দেয় তাহলে তুমি এইভাবে করো। এখন তুমি বলো স্যার আমাকে যদি কেউ যদি জানতে চায় সিবিএ 7% 5 নম্বর বছর কত হবে, আমি কি করে তাকে অ্যান্সার দেবো? তুমি তখন তাকে এইভাবে অ্যান্সার দেবে, এইভাবে। আমি সব রকম ওয়েতে বলে দিলাম কত রকম ভাবে। আমাকে কোশ্চেনের টেবিল বলে দিক বা না বলে দিক, যেরকম ভাবে আমি অ্যান্সার বের করে দেবো, যে কোনো রকম। আমি এইভাবে করি বা এইভাবে করি। আর এইভাবে করার জন্য তো আমার বিকজ 6 সেমিস্টার দরকার নেই, 3rd সেমিস্টার তো আমরা এইভাবেই করেছি, তাই না? 6 সেমিস্টারে যদি আমাকে এইভাবে এই ফর্মুলা হয় বলে দিলাম, তোমার মাথায় রাখো যে না আমাকে টেবিল কি করে বের করতে হয়, টেবিল। আরে আমার যে পরীক্ষায় যে কোশ্চেন সেট করতে তাদের উপর ভরসা করতেই হবে না, আমি নিজেই বের করতে পারবো টেবিল। যে কোনো একটা পার্সেন্টেজ বলো, আমাকে যে কোনো পার্সেন্টেজ বলে বের করে দেবো। সে তুমি আমাকে সিবিএফ বলো বা সিবিএফ বলো বা তুমি পিভিএফ বলো বা পিভিএফ বলো, আমাকে যে কোনো পার্সেন্টেজ বলো, যে কোনো ইয়ার বলো, আমি বের করে দেবো। টেকনিক জেনে রাখাটা খুব জরুরি। এরপরে আমরা যত হায়ার স্টাডি করবো সেই সমস্ত জায়গায় এই জিনিসগুলো দরকার হয়, টেকনিক জেনে রাখাটা খুব জরুরি। এখানে টেকনিকটা আমি শিখিয়ে দিলাম, ঠিক আছে? যদিও এই টেকনিকে আমি যখন ক্যালকুলেটর ট্রিক্সের একটা 3 ঘন্টার ভিডিও করেছিলাম, সব জিনিস ওখানে দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, আমি আরো বোঝাবো, কোনো সমস্যা নেই। এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা এবার কি করবো? 7 নম্বর হয়ে গেল, এবার 8 নম্বর অঙ্কটা করবো। কি বলেছে 8 নম্বর? কোশ্চেন পড়ো। বলছে প্রফেসর নিয়োগী কন্ট্রিবিউটেড ₹70,000 পার ইয়ার টু পিপিএফ অ্যাকাউন্ট। প্রফেসর নিয়োগী কন্ট্রিবিউট করেছে 70,000 পার ইয়ার টু পিপিএফ অ্যাকাউন্ট। পিপিএফ অ্যাকাউন্টে প্রতি বছর 70,000 করে কন্ট্রিবিউট করছে। তুমি নিজেই বলো না, প্রতি বছর 70,000 করে কন্ট্রিবিউট করছে, অর্থাৎ প্রতি বছর সেম অ্যামাউন্ট আছে। মানে এটা অ্যানুইটি, প্রতি বছর যদি সেম অ্যামাউন্ট আছে অ্যানুইটি অঙ্ক, তাই না? তো বলছে কত বছরের জন্য? 15 বছরের জন্য 8% ইন্টারেস্ট রেট। হোয়াট ইজ দ্য ফিউচার ভ্যালু? বলছে হোয়াট ইজ দ্য ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি at the end of 15 years? তার মানে আমাকে সেই ফিউচার ভ্যালু বের করতে বলেছে। তো ফিউচার ভ্যালু যদি বের করতে বলে তার মানে কি? কোন টেকনিক? স্যার কম্পাউন্ডিং টেকনিক। ফিউচার ভ্যালু মানে কম্পাউন্ডিং টেকনিক। এবার দেখতে ফিউচার ভ্যালু বের করতে বলছে কি ডিপোজিটটা যে করছে সেম অ্যামাউন্ট অ্যাড, তার মানে অ্যানুইটি। তো ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি বের করতে বলছে। এবার কোশ্চেন করে দেখতে হবে এটা কি অর্ডিনারি অ্যানুইটি নাকি অ্যানুইটি ডিউ। অর্ডিনারি অ্যানুইটি কি করে বুঝবো? যদি ডিপোজিট করো প্রতি বছর শেষে। স্যার এখানে কিছু বলেইনি কবে ডিপোজিট করেছি। সত্যি তো কোশ্চেনে কিছু বলেইনি কবে ডিপোজিট করেছি, বিগিনিং অফ দ্য ইয়ার নাকি এন্ড অফ দ্য ইয়ার। তা কিছু না বলে দিলে তোমরা সবসময় ধরবে এন্ড অফ দ্য ইয়ার ডিপোজিট, সবসময় এটা মাথায় রাখবে। কিছু না বলে দিলে আমরা এন্ড অফ দ্য ইয়ারে ডিপোজিট করেছি, তাই আমরা অর্ডিনারি অ্যানুইটি ফর্মুলায় বসাবো। আশা করি বুঝে গেছো, আর নতুন করে শেখাতে হবে না। কত টাকা করে ডিপোজিট করি? প্রতি বছর 70,000 টাকা করে। তো আমি তাহলে জাস্ট এই ফর্মুলাটাই হবে, 70,000 টাকা প্রতি বছর 70,000 টাকা করে ডিপোজিট করছো। কত বছর? 15 বছর। তাহলে এখানে 15 হয়ে গেল। কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট? স্যার 8%, মানে 1.08 হবে। এটা কত হবে? 0.8 করে ফেলো, করে দাও কত আসছে এটা। কি করে করতে শিখি তোমাদের? প্রথমে আগে 1.08 টু দি পাওয়ার 15 করে নাও। 1.08 টু দি পাওয়ার 15 মানে 15 বারের জায়গায় 14 বার ইকুয়াল টু প্রেস করবে, ইনটু দেবে, তারপর 14টা ইকুয়াল টু প্রেস করবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে যেটা বেরোলো তার থেকে একবার দাও, ডিভাইড বাই করো 0.08, কত হচ্ছে? 27.15। কত বেরোলো? 27.15। এখানে হবে 70,000 ইনটু 27.15 হয়ে গেল। 70,000 ইনটু 27.15 করলে কত হচ্ছে? 19,05,000। দেখা যাক এটাই কি অ্যান্সার আছে? 19,05,000। মানে এখানে দেখাচ্ছে অ্যান্সার রয়েছে 19,675। কেন বেরোচ্ছে জানো? আমার 100 টাকা কম বেরোলো। চলো আবার করো। আমরা এখানে পয়েন্টের পর দুটো ঘর নিচ্ছি, পয়েন্টের পর 3টে ঘর নিলে আমাদের অ্যান্সারটা ঠিকঠাক বেরোচ্ছে। চলো আবার করছি। 1.08 টু দি পাওয়ার 15 মানে 14 বার ইকুয়াল টু প্রেস করবে, ইনটু ইকুয়াল টু 14 বার প্রেস করবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 প্রেস করলে -1 ডিভাইডেড বাই 0.08 কত বেরোচ্ছে? 27.152। ঠিক আছে, এর সঙ্গে ইনটু করে দাও, 70 হয়ে যাবে। কত বেরোচ্ছে?
19,648 এটা বেরোবে 19,648 এটা বেরোবে। আর ওদের বেরিয়ে 675 ঠিক আছে, এটা ঠিক আছে, কোনো ভুল নেই। আচ্ছা এটা করার আরেকটা ফর্মুলা কি, এ মানে অ্যানুইটি এ, দেখো এই এর জন্য এ আর এই পুরোটাকে আমরা কি বলতে পারি সিভিএএফ। এ কেন বসতে আছে আগেই বলেছি, অ্যানুইটির অঙ্ক থাকলে এ বলবে, অ্যানুইটি না থাকলে এ বসতে হবে। আর কত পার্সেন্ট এখানে 8%, কত বছর 15 বছর, 8% 15 বছর। স্যার এটা কি করে বের করবে টেবিলটা, এই টেবিলের ভ্যালুটা তোমাকে তো হয় কোশ্চেনে করে দেবে, না বলে দিলে কি করে বের করবে, ক্যালকুলেটর লিখে 1.08 ঠিক আছে, তারপর ইনটু দিয়ে ইকুয়াল টু প্রেস করবে, ঠিক আছে, ইনটু দিয়ে ইকুয়াল টু কভার প্রেস করব স্যার 13 বার, কভার প্রেস করব 13 বার। স্যার কেন 13 বার প্রেস করব, আপনি তো আগে গুলো তো 14 বার প্রেস করলেন। দেখো যখনই আমরা সিভিএএফ করব, যখনই আমরা সিভিএএফ করব এখানে 15 বছরের বের করতে হবে, তাই তো 15 বছরের বললে তুমি 13 বার ইকুয়াল টু প্রেস করবে, 15 বার বললে 15 বছর বললে ইকুয়াল টু প্রেস করবে 13 টাইমস, ঠিক আছে। এখানে যত বছর বলবে তার থেকে 2 বছর কম ইকুয়াল টু প্রেস করবে, কম 2 বছর কম, তার মানে 15টা বললে 13টা ইকুয়াল টু প্রেস করবে। তারপর কি করতে হবে, তারপর তোমরা জিটি প্রেস করবে, জিটি, তারপরে চলে আসবে জিটি প্রেস করবে, প্লাস দেবে, এখানে 1.08 ছিল আর সেই 1 যোগ করবে 2.08 দেবে, তারপর ইকুয়াল টু প্রেস করবে, ব্যাস বেরিয়ে যাবে। কত বেরোবে জানো, এইটাই বেরোবে। দেখো করে দেখো, তোমরা করে দেখো 1.08 ইনটু তারপর 13 বার ইকুয়াল টু প্রেস করবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 বার ইকুয়াল টু প্রেস করলাম, তারপর জিটি প্রেস করো প্লাস 2.08 ইকুয়াল টু প্রেস করো, কত বেরোচ্ছে 27.1 বেরোতেই হবে। আরে এইভাবেই তো তৈরি করেছে, বেরোতেই হবে 27.152, তাহলে করে কত বেরোচ্ছে এটা 19,648। বোঝা গেল, যেইভাবেই করি না কেন আমাকে অ্যানসার এক বেরোবেই বেরোবে, বেরোতেই হবে। আর এবার 9 নম্বর অঙ্কটা পড়ো স্যার। 9 নম্বর অঙ্কটা কি বলেছে পড়ো, মিস্টার জন ডিপোজিট ₹50,000 এট দা বিগিনিং অফ ইচ ইয়ার, প্রতি বছরের শুরুতে টাকা ডিপোজিট করে, প্রতি বছরের শুরুতেই টাকা ডিপোজিট করে, তখন হয়ে যায় এটা অর্ডিনারি অ্যানুইটি, অর্ডিনারি অ্যানুইটি 5 বছর। ইন আ পাবলিক সেক্টর ব্যাংক the deposit earns a compound interest 8% per annum, calculate how much money he will have at the end of 5 years। তো প্রতি বছর শুরুতে তোমরা 50,000 টাকা ডিপোজিট করছো, এটা অ্যানুইটির অঙ্ক। কি অ্যানুইটি, অ্যানুইটি ডিউ অঙ্ক, ঠিক আছে। তো বোঝা গেল, করে গেল। আর এটা কি করছি, ফিউচার হলো প্রেজেন্ট হলো স্যার, ফিউচার হলো। তো দেখো এখানে করে দিচ্ছি, এটা অ্যানুইটি ডিউ অঙ্ক। এটা যেটা হলো তার সাথে শুধু 1 প্লাস i জুড়ে দেবে। স্যার আগের অঙ্কগুলো, আগে যে দুটো অঙ্কগুলো ওখানে 1 প্লাস i জুড়লো না, এখানে কেন জুড়লো? হ্যাঁ, অর্ডিনারিতে জুড়বে না কিন্তু অ্যানুইটি ডিউ জুড়বে। তার কারণ কি জানো, আগের অঙ্কটা আমরা প্রতি বছরের লাস্টে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার ডিপোজিট করছিলাম। আমি যদি 5 বছরের কনসেপ্ট বোঝাই, আমি আগেও বলেছিলাম, আবার বলছি, এটা 1 2 3 4 5 এন্ড অর্ডিনারি অ্যানুইটি কি প্রতি বছরের শেষে ডিপোজিট করছি। ধরো আমি যদি 1 নম্বর বছরের শেষে যদি ডিপোজিট করি তাহলে ইন্টারেস্ট পাবো কবার, 4 বার পাবো, 1 2 3 4, প্রতি বছরের শেষে যদি ডিপোজিট করি তাহলে 4টি ইন্টারেস্ট পাবো, ঠিক আছে। এবার যদি 1 নম্বর বছরের শেষে ডিপোজিট না করি, যদি 1 নম্বর বছরের বিগিনিং এ ডিপোজিট করি তাহলে কটা ইন্টারেস্ট পাবো, 1 নম্বর পাবো, 2 পাবো, 3 পাবো, 4 পাবো, 5 পাবো। ডিফারেন্স বুঝতে পারলে? ডিফারেন্স বিটুইন অর্ডিনারি অ্যানুইটি আর অ্যানুইটি ডিউ, অর্ডিনারি অ্যানুইটির ক্ষেত্রে তোমরা 5 বছর যদি টার্ম নাও তাহলে 4 বার ইন্টারেস্ট পাবে, তার কারণ বছরের শেষে ডিপোজিট করছো। আর যদি অ্যানুইটি ডিউর কথা বলি সেক্ষেত্রে 5 বার ইন্টারেস্ট পাবে, অর্থাৎ একবার বেশি ইন্টারেস্ট পাবে। দেখো বারবার মাথায় রাখবে, এন্ড অফ দ্য ইয়ার যদি তুমি ডিপোজিট করো তাহলে তুমি ইন্টারেস্ট একটা কম পাবে, কিন্তু বিগিনিং অফ দ্য ইয়ার যদি ডিপোজিট করো তাহলে একটা ইন্টারেস্ট বেশি পাবে। এটা বিগিনিং অফ দ্য ইয়ার ডিপোজিট, তাই একটা ইন্টারেস্ট বেশি পাবো বলে তাই 1 প্লাস আইটা অসীম। আর কেমন কিছু কঠিন কিছু নয় এখানে। আর এখানেও তো তাই হবে, এখানে ফর্মুলাটা কি হবে, শুধু একটা 1 প্লাস আই জুড়ে দেবো। তাহলে এই কত 50,000 টাকা ইনটু 1 প্লাস আই, এটা কত 5 বছর 8%, মানে 1.08
টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইড বাই 0.08 আর এটা একবারে করে দাও 1.08 করে দাও তোমরা বলে দাও आंसर হয়ে গেল আগে এই কোশ্চেনটা করো এই কোশ্চেনটা দিয়ে 1.08 টু দি পাওয়ার 5 ইনটু দিয়ে 4 বার করবে 1 2 3 4 ডিভাইডেড বাই সরি ডিভাইডেড না এটা হলো তার থেকে -1 করব ডিভাইডেড বাই 0.08 পরে যেটা বের হচ্ছে তার সাথে 1.08 মাল্টিপ্লাই করব 1.08 মাল্টিপ্লাই করো পরে যেটা বের হবে তার সাথে 50 মাল্টিপ্লাই করব হচ্ছে 3,16,796 এটা বের হলো 3,16,796 ঠিক আছে এবার এই কোশ্চেনটা দেখো এটাও শিখেছি নতুন করে বোঝানোর কিছু নেই এটা 8% এটা কত বছর 5 বছর কি করে করব এই মাত্র শিখলাম 1.08 ইনটু দিয়ে ইকুয়াল টু প্রেস করলে ইকুয়াল টু প্রেস করব দেখো কবার এখানে যেহেতু 5 বার দিয়েছে 3 বার ইকুয়াল টু প্রেস করব হয়ে গেল তারপর জিটি প্লাস 2.08 ইকুয়াল উপরে গেল দেখো বেরিয়ে যাবে 1.08 ইনটু 3 বার ইকুয়াল টু প্রেস 1 2 3 হয়ে গেল তারপর জিটি প্রেস করো প্লাস 2.08 ইকুয়াল টু কত হচ্ছে 5.87 এটা হচ্ছে 50,000 ইনটু 5.87 ইনটু 1.08 করে ফেলো 3,16,796 একই বের হচ্ছে आंसर তাহলে বোঝা গেল 7 8 9 করে দিলাম ঠিক আছে আরো কম্পাউন্ডিং করে আরো অঙ্ক করাবো তাহলে কম্পাউন্ডিং টেকনিকটা শেষ হয়ে যাবে দেখো দুটো অঙ্ক বাকি আছে বললাম কম্পাউন্ড টেকনিকে দেখে নাও 10 নম্বর অঙ্কটা কি বলে জুপিটার লিমিটেড হ্যাজ টু রিডিম ডিবেঞ্চার ঠিক আছে জুপিটার কোম্পানি ও যখন কোম্পানিটা স্টার্ট করেছিল ঠিক আছে তখন কোম্পানি স্টার্ট করতে গেলে শুধু শেয়ার ইস্যু করলে তো কোম্পানি চলবে না মার্কেট থেকে আবার ডিবেঞ্চারও ইস্যু করতে ডিবেঞ্চার মানে ওয়ান টাইপ অফ লোন বলতে লং টার্ম লোন ও মার্কেট থেকে লোন নিয়েছিল ঠিক আছে কত টাকা লোন নিয়েছিল তো দেখা যাক কি বলছে কোশ্চেনটা পড়ে নিই আরেকবার বলে জুপিটার লিমিটেড হ্যাজ টু রিডিম ডিবেঞ্চার তো জুপিটার কোম্পানি যখন কোম্পানিটা যখন ফর্ম করেছিল তখন শেয়ারের পাশাপাশি মার্কেট থেকে ডিবেঞ্চার তুলে যখন লোন নিয়েছিল এবার লোনের টাকা শোধ করতে হবে রিডিম মানে শোধ করা লোনের টাকা শোধ করতে হবে কত টাকা শোধ করতে হবে 10 লাখ টাকা হচ্ছে এট দা এন্ড অফ 5 ইয়ার্স 5 বছর পর ওকে 10 লাখ টাকা লোন শোধ করতে হবে ঠিক আছে তো দেখো আমরা অ্যাকাউন্টেন্সি একটা কনসেপ্ট শিখেছিলাম সিঙ্কিং ফান্ড জিনিসটা কি সিঙ্কিং ফান্ডটা দুটো পারপাসে ইউজ করা হয় কোম্পানি ধরো আজকে একটা মেশিন কিনে ধরো আজ থেকে 10 বছর পর নতুন একটা মেশিন কিনতে হবে তখন তো টাকা লাগবে তার জন্য যেমন সিঙ্কিং ফান্ড ইউজ করা হয় অর্থাৎ পারচেজ অফ মেশিন পারচেজ করতে গেলেও যেমন সিঙ্কিং ফান্ড ইউজ করা হয় তেমনি কোম্পানি যদি ডিবেঞ্চারটা রিডিম করে তার জন্য সিঙ্কিং ফান্ড ইউজ করা হয় অর্থাৎ আজ থেকে কত বছর পর ডিবেঞ্চারদের টাকাটা শোধ করতে হবে 10 লাখ টাকা শোধ করতে হবে কত বছর পর 5 বছর পর 10 লাখ টাকা শোধ করতে হবে তো 5 বছর পর কোম্পানি 10 লাখ টাকা পাবে কোথা থেকে তোমরা বলবে কেন স্যার কোম্পানি প্রতি বছর প্রফিট করছে তো প্রফিট থেকে 10 লাখ টাকা বের করবে তাহলে কি বলছো 5 বছর পর কোম্পানি যখন প্রফিট থেকে 10 লাখ টাকা বের করবে তাহলে কোম্পানি চলবে কি করে প্রফিট থেকে এত টাকা বের করে তো ভালো ডিসিশন হচ্ছে তো 5 বছর পর কোম্পানি থেকে 10 লাখ টাকা বের করার জায়গায় প্রতি বছর কিছু কিছু করে তুমি প্রফিট থেকে টাকা সরাও এটাকে বলা হয় সেট অ্যাসাইড প্রতি বছর প্রফিট থেকে কিছু কিছু করে টাকা সরিয়ে কোথায় রাখবো কোম্পানির মধ্যে না টাকা সরিয়ে কোনো একটা প্রফিটেবল ফান্ডে ইনভেস্ট করে দাও তো প্রফিটেবল ফান্ডে ইনভেস্ট করলে কি হবে প্রতি বছর একটা ইন্টারেস্ট পাবে এবার 5 বছর পর ওই ফান্ডটাকে বেচে দাও বেচে দিয়ে যে টাকাটা হবে সেই টাকা দিয়ে ডিবেঞ্চারটা শোধ করে দাও এটাই বলি আর এই কনসেপ্টটাকে বলে সিঙ্কিং ফান্ড তো এখানে বলেছে জুপিটার লিমিটেড হ্যাজ টু রিডিং দ্য ডিবেঞ্চার 10 লাখ জুপিটার কোম্পানি তার কোম্পানি যে লোন 10 লাখ টাকা লোন শোধ করতে চায় এট দ্য এন্ড অফ 5 ইয়ার্স 5 বছর পর সে শোধ করতে চায় হাউ মাচ অ্যামাউন্ট দ্য কোম্পানি শুড অ্যাকুমুলেট এভরি ইয়ার 10% interest so that it ultimately becomes 10 lakhs after 5 years তার মানে মেন কথা বলতে চেয়েছে যে কোম্পানিকে মানে 5 বছর পর যদি তুমি 10 লাখ টাকা রাখতে চাও 5 বছর পর তুমি 10 লাখ টাকা শোধ করতে তাহলে প্রতি বছর তোমাকে কত টাকা করে সরাতে হবে তাহলে প্রতি বছর তোমাকে ফিক্সড একটা অ্যামাউন্ট সরাতে হবে আর এটাই কি অ্যানুইটি অঙ্ক আর 10 লাখ টাকা শোধ করে কবে স্যার 5 বছর পর মানে 10 লাখ টাকা এখানে ফিউচার ভ্যালুর কথা বলতে মানে বুঝতেই পারছো ফিউচার ভ্যালু তোমাকে 10 লাখ টাকা এখানে কোন ভ্যালু রিপ্রেজেন্ট করছে স্যার ফিউচার ভ্যালু কনসেপ্ট এখানে জুড়ে গেছে তাহলে এখানে 10 নম্বর অঙ্কটা লেখো কোশ্চেন করে তুমি আগে বলো এই কোশ্চেনটা কি অ্যানুইটির অঙ্ক
হ্যাঁ এই কোশ্চেনটা অ্যানুইটি অঙ্ক। কি করে বুঝলাম? প্রতি বছর তোমাকে সেম একটা অ্যামাউন্ট সরাতে হবে, এটা অ্যানুইটি অঙ্ক। কি ধরনের অ্যানুইটি? এটা হচ্ছে তোমার অর্ডিনারি অ্যানুইটি। স্যার কি করে বুঝলেন অর্ডিনারি অ্যানুইটি? অর্ডিনারি অ্যানুইটি তো নিয়ম করেছিলেন প্রতি বছরের শেষে ডিপোজিট করতে হবে, তাই তো? আরে কোম্পানি প্রতি বছর যত টাকা প্রফিট করবে সেই প্রফিট থেকেই তো টাকাটা ছাড়বে। প্রফিটটা কোন দিন আমরা বের করি? প্রফিট বছরের শেষ দিন। তার মানে আমরা বলতেই পারি এটা অর্ডিনারি অ্যানুইটির অঙ্ক দিয়েছি, ঠিক আছে? আর এটা ফিউচার ভ্যালু, বুঝতেই পারছো কেন ফিউচার ভ্যালু? আজ থেকে 5 বছর পর 10 লাখ টাকা শোধ করতে হবে। তো ফর্মুলা লিখো, ফিউচার ভ্যালু ইকুয়াল টু, এখানে কি হার্ড ব্র্যাকেট স্টার্ট করো, করে লিখবে 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই i। তো তোমাকে এখানে কি বের করতে হবে? এখানে তোমাকে a বের করতে হবে। তুমি যদি বুঝতে পারো ভালোটা, অ্যাকচুয়ালি সিঙ্কিং ফান্ডে যে অঙ্কগুলো থাকবে না সেখানে এই বের করতে হবে, অর্থাৎ অ্যানুইটি বের করতে হবে। তো দেখো এখানে যদি আমি করি এটাকে, আমাকে a বের করতে, তাহলে এটাকে যদি আমরা ডান দিকে বাঁ দিকে নিয়ে আসি, এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি, তার মানে এখানে কি হবে? এখানে হবে ফিউচার ভ্যালু ডিভাইড বাই এইটা নিচে চলে আসবে 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই i। তাহলে ফিউচার ভ্যালু কত লাগবে? 10 লাখ টাকা। 1 প্লাস i মানে কত? 10%, মানে 1.1 টু দি পাওয়ার কত? 5 মাইনাস 1 ডিভাইড বাই 0.1। তো 1.1 টু দি পাওয়ার 5 তাই তো, ইনটু 4 বার ইকুয়াল 1 2 3 4, যেটা বের হলো তার থেকে 1 বাদ দাও, ডিভাইডেড বাই 0.1, কত বের হচ্ছে? 6.1051, 10 লাখ টাকা। 6.1051 করে ফেলো, 10 লাখকে 6.1051 দিয়ে ডিভাইড করে দেবে, কত হচ্ছে? 1,63,757। অর্থাৎ প্রতি বছর কত টাকা করে সরাতে হবে? 1,63,757। স্যার আরেকটা ফর্মুলা ইউজ করে কি হতে পারে? এখানে লিখে দিচ্ছি a ইকুয়াল টু, a কে বের করতে হবে, ফিউচার ভ্যালু ডিভাইড বাই cv, ঠিক আছে? কম্পাউন্ড ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর i, a, ঠিক আছে? ফিউচার ভ্যালু কত? 10 লাখ টাকা। এটা cv a f, i মানে এখানে কত পার্সেন্ট? i হচ্ছে 10%, n হচ্ছে 5 বছর। বাস করে ফেলবে। এটা কি করে করতে হয় মাত্র সেখানে আমি আবার বলেছি, 1.1 ইনটু 5 আছে, মানে তোমাকে 3 বার ইকুয়াল টু কেস করতে হবে, 1 2 3 জিটি প্লাস 2.1 ইকুয়াল টু করে ফেলবে। 1.1 ইনটু তারপর 3 বার ইকুয়াল টু কেস করো, 1 2 3 জিটি প্লাস 2.1 ইকুয়াল টু কত হচ্ছে? 6.1051, তাকে একই বেরিয়েছিল, এই করে দিলাম 6.1051। তাহলে এটা করে দাও 10 লাখ ডিভাইড বাই 6.1051 করে হচ্ছে 1,63,757। হয়ে গেল 10 নম্বর অঙ্কটা। এবার আমরা 11 নম্বর অঙ্ক করব, তাহলে আমাদের কম্পাউন্ডিং টেকনিকটা পুরো শেষ হয়ে যাবে। 11 নম্বর অঙ্কটা কি বলছে? মিস্টার রবার্টসন ওয়ান্টস টু বাই আ ফ্ল্যাট ইন কলকাতা ওয়ার্থ ₹25 লাখ। মিস্টার রবার্টসন একটা ফ্ল্যাট কিনতে যায় কলকাতায়, যার মূল্য হচ্ছে 25 লাখ টাকা। The payment has to be made after 5 years from now, মানে পেমেন্টটা করবে 5 বছর পর। 5 বছর পর, অর্থাৎ 25 লাখ টাকা কবেকার ভ্যালু হতে হবে? 5 বছর পর, অর্থাৎ এটা ফিউচার ভ্যালু বলে দিই। ফিউচার ভ্যালুটা বুঝতে হবে। For this purpose he wants to save an annual fixed amount in the form of bank deposit। তার মানে 25 লাখ টাকা আজ থেকে 5 বছর পর লাগবে, তাহলে প্রতি বছর তো তোমাকে টাকাটা এখন থেকে সরিয়ে রাখতে হবে। 5 বছর পর তোমার 25 লাখ টাকা প্রতি বছর সরিয়ে রাখতে হবে টাকাটা। তো প্রতি বছর তোমাকে কত টাকা করে তুমি ব্যাংকে ডিপোজিট করবে? প্রতি বছর কত টাকা করে ব্যাংকে ডিপোজিট করতে হবে? The bank pay 9% interest. How much Mr. Robertson should save per year if his total deposit along with interest is sufficient to buy the flat after 5 years? মোট কথা 5 বছর পর মিস্টার রবার্টসন কলকাতা শহরে একটা 25 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনবে, তার জন্য আজকে ব্যাংকে প্রতি বছর কত টাকা করে সরিয়ে রাখতে হবে। তো একই এই টাইপেরই হবে, এই ফর্মুলা একদম পুরো সেম হবে, কোনো চেঞ্জ হবে না। 11 পুরো সেম, এটা শুধু 10 লাখের জায়গায় এটা হয়ে যাবে 25 লাখ টাকা। কত পার্সেন্ট ইন্টারেস্ট? 9%, তার মানে এটা হবে 1.09। ঠিক আছে? ক বছর? 5 বছর। 5 বছর বলেছিল এটা, কোশ্চেনটা পড়ে দেখেন, 5 বছর বলেছিল তো? হ্যাঁ 5 বছর বলেছিল। এটা কত আছে? 25 লাখ ডিভাইড বাই 1.09 টু দি পাওয়ার 5, 1.09 টু দি
পাওয়ার 5 মানে ইনটু দিয়ে 4 বার ইকুয়াল টু 1 2 3 4 মাইনাস 1 ডিভাইড বাই 0.09 কত হচ্ছে 5.97985 5.985 25 লাখ ডিভাইড বাই 5.985 কত হচ্ছে 4,17,711 4,17,711 প্রতি বছর এত টাকা করে তোমাকে সরাতে হবে। তা এখানেও ফর্মুলাটা একই হবে, এখানে 10 লাখের জায়গায় লিখে দাও 25 লাখ, এটা 9%। এটা করে দেখো কত বের হচ্ছে, এখানে 1.1 এর জায়গায় 1.09, ঠিক আছে। আর এটা কত হবে 2.09, করে দেখো কত বের হচ্ছে। এগুলো বোঝানোর কিছু নেই, একই জিনিস করা হচ্ছে তো এই ডাইরেক্ট করে দিলাম। 1.09 ইনটু 5 বার আছে মানে দুবার কম ইকুয়াল টু কেস 3 বার 1 2 3 gt প্লাস 2.09 ইকুয়াল টু কত হচ্ছে 5.985 এটা কত হচ্ছে 25 লাখ টাকা ডিভাইড বাই 5.985 তাহলে এটাই হবে কত হবে 4,17,700। দেখেন आंसर দেখেন নাও মিলেছে। আমাদের ওই 4,17,700, ঠিক আছে, মিলে গেছে। তার মানে এই ভিডিওতে যে টাইম ভ্যালু মানি এর টাইম ভ্যালু মানে কি শিখেছি, দুটো টেকনিক হয়, একটা কম্পাউন্ডিং টেকনিক আর ডিসকাউন্টিং টেকনিক। আমরা কম্পাউন্ডিং টেকনিক পুরো শেষ করব, ঠিক আছে। পরের ক্লাসে আমরা কি করব, ডিসকাউন্টিং টেকনিকের কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। পুরো কনসেপ্ট শেষ হবে ডিসকাউন্ট টেকনিক, তারপরের ক্লাসে আমরা কি করব, ডিসকাউন্ট টেকনিক অঙ্ক করব। আমরা প্রতিটা জিনিসের থিওরিটিক্যাল কনসেপ্ট ভালো করে বুঝবো, তারপর আমরা অঙ্কে আসবো, ঠিক আছে।